যে এপারের দেশগুলো পারস্য উপসাগরের একেবারে ওপর থেকে যদি শুরু করি, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, সৌদি আরব বা এই যে দেশগুলো, তারা এখন কি করবে? দেখুন, কোন পথে এগোবে তারা? তাদেরও তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, দেশের ভেতরে তো হয়েছে, হোক না সেটা আমেরিকার বিভিন্ন তাদের অ্যাসেটের ওপর হামলা হয়েছে, কিন্তু দেশটা তো তাদের। আমি একটা কথা বলি, আমার এক মফস্বলের একজনের বাড়িতে জানলার দিয়ে চোর ঢুকতো, শীত কেটে চোর ঢুকতো, তো সবাই রাত্রিবেলা জানলা বন্ধ করে ঘুমোতো। একটা লোক নিজের জানলা টানলা খুঁড়ে ঘুমাচ্ছিল, তো হঠাৎ দেখছে শীত কাটার আওয়াজ হচ্ছে, তো তার পাশ থেকে যিনি আছেন ওনার স্ত্রী বলছে, ওটো ওটো চোর এসছে বোধ হয়। বলছে তুমি ঘুমাও, কিচ্ছু হবে না। ঘুমিয়েছে, সকাল হয়েছে, সকাল হতে দেখছে দুটো লোক ওই জানলার বাইরে পড়ে আছে, তো সবাই গিয়ে ধরেছে এই দুটোই চোর, হ্যান ত্যান। স্ত্রী বলছে তুমি কী করে জানলে, আর চোরটাকে তুমি তাহলে ঢুকতে দিয়েছিলে কেন বাড়িতে? বলে একটাই কারণে দিয়েছিলাম, আমার ওই জানলার ভিতরে মানে বাড়ির দিকে একটা মৌচাক ছিল, ঠিক আছে, এইবার ওই মৌচাকটা ছিল, ওটা চোরটা তো জানে না, চোরটা ঢুকে পড়েছে, এবার প্রথমেই ধাক্কা খেয়েছে ওইটা, এবার ওই বিমলগুলোকে তাড়া করেছে, মুখে ফুঁকে লেগে গেছে, ওর ঘর থেকেও মৌচাকটা গেল, আর চোরটা ওর ঘরে ঢুকতে পারলো না। আমি এই গল্পটা কেন বললাম, তার কারণটা হচ্ছে ডি আমেরিকানাইজেশন ইজ নো মোর আ কনসেপ্ট বাট আ ওয়েল স্ট্র্যাটেজিক স্টেপ। আমি আপনার ইন্টারভিউতে অন্তত 3-4 বার এই কথাটা বলেছি, যদি এই মিডল ইস্টের দেশগুলোতে ইরান সত্যি অ্যাটাক করে থাকে, যেটা করেছে, সেটায় আমেরিকান এয়ারবেস বলুন, আমেরিকান ইনভেস্টমেন্টসগুলো বলুন, সেগুলো নষ্ট হয়েছে। এন্ড অফ দ্য ডে যে জায়গায় আগুনটা জ্বলেছে সেই জায়গা তো ইজ দ্য ল্যান্ড অফ সৌদি আরবিয়া, ইজ দ্য ল্যান্ড অফ কাতার, ইজ দ্য ল্যান্ড অফ ওমান। তারা কেন এতক্ষণ অবধি অ্যাটাক করলো না ইরানকে, আমি এটাই বুঝতে পারছি না। তাহলে কি তারাও এক্স্যাক্ট ডট ওই টোপোটা দিয়ে দিয়েছিল যে এখানেই আপনি মার, কারণ এখানেই ভীমরুলের চাকটা আছে, এইখানেই সেই বলতাগুলো আছে। ইতিহাস বলে আমেরিকা তো কখনো নিজের মাটিকে একটা যুদ্ধেও তার কারণ হচ্ছে তারাও চেয়েছিল যে যদি চোরগুলো ঢোকে অ্যাটলিস্ট ভীমরুলের চাকটা তো ভাঙবে, ভীমরুলের চাকটা তো ভাঙবে, তাতে আমার দেশের কিছু ক্ষয়ক্ষতি হলো কি হলো না পরের কথা। বুঝতে পারছে না ইসরায়েল, এটা বুঝতে পারছে না। ইসরায়েলের দাম চোকাতে গিয়ে তো দেশটার দফা রফা হয়ে গেল। দেখুন, ইসরায়েল অ্যাকচুয়ালি যে প্র্যাকটিসটা করেছে, সেই প্র্যাকটিসটা ইসরায়েলের সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিংটা বোঝাটা খুব প্রয়োজনীয়, ওদের মাথার মানে কী বলবো মাইন্ডসেটটা বোঝাটা খুব প্রয়োজনীয়, কারণ ইহুদি ইসলাম দ্বন্দ্ব। আমি আপনাকে বলছি, বিমস্টেকে আমি অনেক ইসরায়েলি বড় বড় অফিসিয়ালস ডিপ্লোম্যাটসদের সাথে কথা বলার সুযোগ পেয়েছিলাম, কারণ বিমস্টেকে ইসরায়েল কিন্তু নেই, ওনারা এসছিলেন, তখন কথা টথা হয়েছিল, তখন একজনকে আমরা জিজ্ঞেস করেছিলাম মানে ওয়ার, আমরা কোনো ওয়ার বা কনফ্লিক্ট বা যে কোনো রকম এনগেজমেন্টে যাওয়ার আগে 10 বার ভাবি। ভারতবর্ষ অপারেশন সিন্দুর করার আগে নানান দিকে ভেবে গিয়েছে, ইসরায়েলের কাছে এটা জাস্ট মানে খাওয়ার পরে মৌরি খাওয়ার মতো একটা কনফ্লিক্টে চলে গেল। এটা কেন? এদের মাইন্ডসেটটা হচ্ছে অকুপাই করতে হবে, স্ট্রাগল করতে হবে, কনফ্লিক্ট করতে হবে। কেন? তার কারণটা হচ্ছে এরা খুব খারাপ ইন মেথড অফ ডায়ালগস, এরা খুব ভালো ইন মেথড অফ কাইনেটিক। ডায়লগ কিন্তু সোজা জিনিস না। আপনার আর আমার ঝগড়া হলো, আপনি আমাকে পিটিয়ে দিলেন, আমি ওনাকে পিটিয়ে দিলাম, একটা কি হলো, দুজনের মুখ চোখ ফাটলো, আমরা দুজনেই হসপিটালাইজড হয়ে গেলো, এটা কি সমাধান সূত্র বেরোলো? কিছু বেরোলো না। এইবার আমি আপনাকে বললাম আপনার আমার ব্যাপারে কোনো একটা প্রবলেম আছে, আমার আপনার ব্যাপারে প্রবলেম আছে, আমরা দুজন এরকম কফি টেবিলে কফি নিয়ে বসলাম, আপনাকে বললাম ম্যাডাম এটা আমার মনে হয় এইভাবে হয়, আপনি বললেন হ্যাঁ দাদা এইভাবে হয়, দুজনের মধ্যে একটা আলোচনা হলো, ডায়লগ ইজ ওভার। এটা কিন্তু বেশি কঠিন কাজ, ডায়লগ সবার জন্য হয় না। একটা জিনিস জানবেন, গুলি চালাবার জন্য টেকনিক লাগে, আপনাকে আর্মি বলুন এই বলুন টেকনিক শেখানো হয় বারবার, কীভাবে বন্দুক ধরবে, কীভাবে শ্যুট করবে, কীভাবে রিলোড করবে, বিরাট টেকনিকের একটা সায়েন্স। সেরকমই ডায়লগ যখন শেখানো হয় তার বেসিক কিছু জিনিস আপনাকে শিখিয়ে দেওয়া হয়, কিন্তু নেগোশিয়েট কীভাবে করবেন তার যে বিগার পিকচারটা, এই বিগার পিকচারটা তৈরি হয় অভিজ্ঞতা থেকে। নেগোসিয়েশনের কিন্তু যেমন বন্দুকে কী হয়, ট্রিগারটা টিপলে গুলিটা বেরোয়, কারেক্ট?
ডায়লগের ক্ষেত্রে আপনি বলতে পারবেন না সর্বদা আজ থেকে 10 বছর আগে যেই লাইনটার পরে যেই লাইনটা বলে আপনি নেগোসিয়েশন জিতেছিলেন 10 বছর বাদেও সেই লাইনটার পরে সেই লাইনটা বলে আপনি নেগোসিয়েশন জিতবেন, এরকম কোনো পরিস্থিতি বদলে যায়, সময় বদলে যায়। বাধা ধরা এবার কোনো একটু রুল নেই। রাশিয়ার দিকে আসি। Please, please. আমাদের কাছে গতকাল যে তথ্য আমরা পেয়েছিলাম, গতকাল আমরা আলোচনা করেছিলাম কিছুটা, আপনার কাছ থেকে আমি একটু মানে টেকনিক বা স্ট্র্যাটেজিক দিকটা জানতে চাইবো। সেটা Please. হচ্ছে যে বেশ কিছু খবর আমরা পেয়েছিলাম যে Okay. রাশিয়ার বেশ কয়েকটা সাবমেরিন, একেবারে নিউক্লিয়ার সাবমেরিন এবং Okay. বেশ কয়েকটা যুদ্ধজাহাজ রণতরী, সেগুলো হরমুজ অভিমুখের দিকে এগোচ্ছে। চীন তো আগেই খুব স্পষ্ট বলে দিয়েছে যে বেশি নাক গলালে ভালো হবে না ডোনাল্ড ট্রাম্পকে, কারণ আমরা জানি যে 40% অয়েল আর 30% এলএনজি এই পথে ইরানে থেকে চীনে যায়। পাইপলাইন তো রয়েছে, ইরানের সঙ্গে চুক্তিও রয়েছে চায়নার। রাশিয়া তাহলে কোন ইন্টারেস্টে তাদের সাবমেরিন, তাদের যুদ্ধজাহাজগুলো এগোচ্ছে? তাহলে এবার কি তাহলে নেটো এদিক থেকে অ্যাক্টিভ হবে? কারণ নেটোর যখন সৃষ্টি হয়েছিল 1949 খুব সম্ভবত, সেই সময় তাদের টার্গেটটা ছিল সোভিয়েত ইউনিয়নের যে ক্ষমতা সেটাকে ঠেকানো। তাহলে যদি এবার রাশিয়া সরাসরি চলে আসে, তাহলে কি নেটো এবার আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে যাবে? দেখুন, অ্যাটলান্টিক অ্যালায়েন্স একটা কারণে হয়েছিল, আজকের ডেটে দাঁড়িয়ে সেটা কিন্তু পাল্টে গেছে। যেটা আমি ডায়লগের ক্ষেত্রে গত উত্তরেই বললাম, সময়ে ডায়লগস অনেক কিছু চেঞ্জ করে দেয়। নেটোর যে স্ট্যান্ডটা টুয়ার্ডস রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট ইজ নট নেসেসারিলি নেটো স্ট্যান্ড ইন ইরান ইউএস কনফ্লিক্ট, সেটা আমরা সবাই জানি। কেন? তার কারণটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যালেন্সটা, যুদ্ধ নয়। ওয়ার্ল্ড ব্যালেন্স যুদ্ধে আসবে না, আমি লিখে সই করে আপনাকে দিয়ে দিচ্ছি, ওয়ার্ল্ড ব্যালেন্স যুদ্ধে আসবে না, আসবে না, আসবে না। সুতরাং এই যে এন্টায়ার ব্যালেন্স শিফটের যে আইডিওলজিটা তৈরি করা হচ্ছে, এই এন্টায়ার ব্যালেন্স শিফটের আইডিওলজিতে রাশিয়া যেটা বুঝতে পেরেছে, আমি একটু সংখ্যাটা বলে দিই আপনাকে, please. অ্যাকিউরেট 30টা যুদ্ধজাহাজ, 7টা নিউক সাবমেরিন। আমি আপনাকে বলছি একটা কথা, এটা রাশিয়া এনগেজ করেছে, তাই তো, মানে মুভ করিয়েছে, তাই তো, এটাই বলতে চাইছেন তো? এবারে ওটাই আমি বলছি, ধরুন আমরা যদি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্সের সময় ফিরে যাই, আমরা 7 ফ্লিট আর 40 ফ্লিটের গল্প সবাই জানি। 7 ফ্লিট আসছিল, হঠাৎ করে 40 ফ্লিট উঠলো, সব পিছিয়ে গেল। এই যে রাশিয়ার এইটা যখন করেছিল, সেটা কিন্তু এই কারণে করেনি যে আমেরিকাকে তারা আক্রমণ করছিল, একটা সফট স্টেটমেন্ট দেওয়া, হ্যাঁ না? আপনি আমাকে একটা প্রশ্ন করছেন, আমি মুখটা ঘুরিয়ে নিলাম, আমি কি আপনাকে কোনো কটূক্তি করলাম, কোনো খারাপ কথা বললাম? না, আমি আপনাকে না বলেও কিছু বুঝিয়ে দিলাম যে আই এম নট ইন্টারেস্টেড, আমি নট ইন্টারেস্টেড টু টক টু ইউ। পয়েন্ট হচ্ছে এইটা একটা স্টেটমেন্ট যে তুমি মুভ করেছো, তোমার ডিসিশন, আমি মুভ করছি, এটা আমার ডিসিশন, বিকজ আমি সভারেনিটি অফ ইরানকে বিশ্বাস করি। ইন্টারন্যাশনাল ওয়াটার লেভেলে কি এরকম ভাবে যে কোনো দেশ এরকম ফ্লিট নিয়ে এগোতে পারে এই মুহূর্তে 2026 সালে দাঁড়িয়ে? না, পারে না। ইন্টারন্যাশনাল ওয়াটারে এবং মেরিটাইম প্রচুর ইকুয়েশন আছে, পারে না। কিন্তু কখনো কখনো এটা আমরা বলে থাকি যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, অ্যান্ড দিস ইজ ওয়ার। যদি আজকে ইরানের সভারেনিটির উপরে আঙুল ওঠে, গোটা পৃথিবীর এনার্জি ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। জেনে বুঝেই তো ডোনাল্ড ট্রাম্প এই কাজটা করছেন। তাই জন্যই করছে, যাতে এনার্জি ইকুয়েশনটা চেঞ্জ হয়। এনার্জি ইকুয়েশন চেঞ্জ হলে আমেরিকার পতন বা আমেরিকার ভিতরকার যেই এন্টায়ার ডাউনফলটা আসছে না, ইকোনমিক ডাউনফলটা, ওটাকে অন্যদিকে গাইড করে দেওয়া যাবে।